নমস্কার। আজ 24শে মার্চ। মোহাম্মদ রফির একটি সোনানা দিনের চলচ্চিত্রের সঙ্গীতের এক কোলে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान के औलाद है इंसान बनेगा। এই গানটি আপনারা প্রত্যেকে শুনে নেবেন ইউটিউব থেকে। তো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, একজন জনপ্রতিনিধি না হয়েও যেই সমাজের কাজ আমি করেছি, বিগত সরকারের সময়ও নজিরবিহীন কাজ করেছি, বর্তমান সরকারের সময়ও আমি নজিরবিহীন কাজ করেছি। তো এতদিন বিষয়গুলোকে আমি সেইভাবে তুলে ধরিনি, কিন্তু বর্তমান যুব সন্ধিক্ষণে এর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির ব্যানারে আমি শব্দটাই ব্যবহার করতে হয়। আন্তর্জাতিকভাবে মানবাধিকার বিষয়ে আমি কাজ করে থাকি, তাও নজিরবিহীন কাজ করে থাকি। সম্প্রতি দিল্লি আমাকে দুবার যেতে হলো। বাংলাদেশ হাই কমিশন এবং পর্তুগাল হাই কমিশনের কিছু সিস্টেমকে আমি বদলে দিয়ে এসেছি। ইহা আমার অত্যন্ত আনন্দের বিষয় এবং গৌরবেরও বিষয়, কারণ তারপর আমি বিদেশ মন্ত্রককে ওই দপ্তরগুলো সম্পর্কে কিছু অভিযোগ জানাতেই হবে। তবে বাংলাদেশ হাই কমিশনের যিনি হাই কমিশনার মোহাম্মদ ফরিদ আলী ফকির, ইনি অত্যন্ত একজন ভালো মানুষ। সেখানের সমস্যা অলরেডি আমি তাকে অবগত করেছি, এবং আমি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছি উনি একদম স্বতঃপ্রণোদিত এই বিষয়টি ভূমিকা পালন করেছেন। তো যাই হোক, আমি আগামী যে বিধানসভা ভোট আসছে আমাদের, তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্দল প্রার্থী হয়ে হয়তো কয়েকটি কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করে এই বার্তাটাই পশ্চিমবঙ্গের সকলের কাছে পৌঁছে দিতে চাই যে ওই তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কে औलाद है ইনসান বনেগা। সেই শিশু বাচ্চাকে কোলে নিয়ে এই যে সঙ্গীতের তিনি মুখাভিনয় করেছিলেন, অত্যন্ত শ্রুতিমধুর এবং অনেক কিছু ভাবভার আছে গানটির মধ্যে। তো আমার একটি সম্প্রীতির বার্তা আমি দিতে চাইব পশ্চিমবঙ্গবাসীকে, যে আগামী যে ভোট আসছে এই ভোট যেন একদম শান্তিপূর্ণভাবে হয়ে ভারতের কাছে একটি নজির সৃষ্টি করতে পারে যে পশ্চিমবঙ্গের ভোটে এবারে কোনো রকম হানাহানি হিংসা হয়নি। সেই বার্তাটাই আমি তুলে ধরব। এবং আমি যে ব্যক্তিগত উদ্যোগে যে সমাজকর্মীর ভূমিকা পালন করেছি, কখনো রাস্তা নির্মাণ, কোনো পঞ্চায়েতে কল নিয়ে আসা ইত্যাদি বিষয়গুলো আমি তুলে ধরব। সর্বধর্মের মানুষের নাগরিকের যে ভূমিকা পালন করেছি, ইতিমধ্যেই দেখুন বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আধিকারিকরা অভিযোগ জানায়, সরাসরি জানাতে পারেন না। তো কোন আধিকারিকরা যারা সত্যিই কিছু করতে চান, তার মধ্যে একটি কার্ড দেখতে পাচ্ছেন, আমি এটাকে বেশি দেখাচ্ছি না, এটা কোনো একটি হাসপাতাল। তো এখানে এমপি কোটায় ৭৮ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে এবং তার গোটা করে উদ্বোধনও হয়েছে। বিভিন্ন কী কাজ সেখানে হবে। দুর্ভাগ্যের বিষয়, এই কাজগুলো করতে গেলে মানে সুপার সাহেবের পরে সুপার সাহেব নিজে উদ্যোগে করতে পারেন না, এখানে রুগী কল্যাণ সমিতির অনুমোদন প্রয়োজন হয়। তো অথচ সেক্রেটারি হিসেবে এই রুগী কল্যাণ কমিটিতে থাকেন ওই সুপার সাহেবে, কিন্তু তার কোনো অধিকার নেই যে ওই টাকাটাকে খরচ করার। কিন্তু গণনা করে যতটুকু রাজনীতি বুঝি, রাজনীতি করি না,
রাজনীতি করি না, কিন্তু যতটুকু বুঝি সেটা হলো এমপি কোটায় টাকা যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খরচ হবে, নির্দেশ দেবেন এমপি। তো এখানে অন্য কাহারও ভূমিকা থাকা উচিত নয়, অন্য কোনো সংস্থারও ভূমিকা থাকা উচিত নয়। আজকে এই ধরনের বিষয়গুলো আমি তুলে ধরব। যেইভাবে কাজগুলো করেছি এই 10 মিনিট, 5 মিনিট, একদিন, এক সপ্তাহ, এক মাস, কয়েক বৎসর বললেও শেষ হবে না। তাই আজকে আরেকটি শান্তির বার্তা দিয়ে আমি সকলকে অনুরোধ করব যে ভোট যেটা আসে, ভোট 5 বছর অন্তর অন্তর বিভিন্ন ভোট আসে, পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা। তো ওই ভোটটাকে খেলার মতন গ্রহণ করা উচিত। যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান ইত্যাদি যে ক্রিকেট খেলা ইত্যাদি হয়, যে যতক্ষণ খেলা চলবে ততক্ষণ হয়তো আমরা, যেমন আমাদের বাইরের দেশে যখন বিশ্বকাপ হয় তখন হয়তো আমাদের দেশের টিম অংশগ্রহণ করে না, কিন্তু আমরা মনে মনে কোনো একটি দেশের সাপোর্টার হয়ে যাই। মনে মনে কেন, আমরা প্রকাশ্য সাপোর্টার হই। যদি এই যে ব্রাজিল ইতালি ম্যাচ হয়, হয়তো কেউ ইতালির সাপোর্টার হয় আমাদের ভারতে, কেউ ব্রাজিলের হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে ভোট আসবে, ভোটের মতন হবে, শান্তিপূর্ণ হবে। নাগরিকরা যাকে ভোট দেবে তিনিই জয়ী হবেন। তিনি যেই হোক, মানুষ ভোট দিলে যিনি জয়ী হবেন তাকে প্রত্যেককে মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। তা আর বিশেষ আজকে আর কিছু বলছি না। তো আমি হয়তো কয়েকটি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে এই বার্তাটাই দিতে চাইব যে ভোট হোক শান্তিপূর্ণভাবে। এবং আমি তো নিশ্চয় জয়ী হওয়ার জন্য ভোটে দাঁড়াবো না, এবং কোনো রাজনৈতিক দলেরও কোনো রকম সুবিধা নিয়ে নয়। আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই দাঁড়াবো। ইতিমধ্যেও একবার আমি পঞ্চায়েতে একটি প্রার্থীকে দাঁড় করিয়েছিলাম, একটি সবে জেলা পরিষদে নাম উঠেছিল, তার নাম পম্পা পাল। তো এখন আমাদের দেশের শতকরা 90 জন জানে কিনা সন্দেহ আছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কাকে বলে। কারণ প্রথমে আমাদের দেশে পঞ্চায়েত হয়েছিল, সেটা জওহরলাল নেহরুর সময়। পরবর্তীতে ইন্দিরা গান্ধী ভাবলেন যে এত বড় একটা দেশে, এত জনসংখ্যার দেশে শুধুমাত্র পঞ্চায়েত দিয়ে সকলের ঘরে ঘরে উন্নয়ন সম্ভব নয়। তো তিনি ওটাকে ভেবেছিলেন আরও কয়েকটি ধাপে এগিয়ে নিয়ে যাবেন। তো আপনারা জানেন আকস্মিক নিজ দেহরক্ষীর গুলিতে তিনি নিহত হয়েছিলেন। পরবর্তীতে মায়ের এই সিদ্ধান্ত কে বাস্তবায়িত করেছিলেন আমাদের পরলোকগত শহীদ রাজীব গান্ধী মহোদয়। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটেকে নিয়েই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। নমস্কার। সামান্য ভুল ত্রুটি হতে পারে, কারণ গুছিয়ে আমি বলতে পারি না।